এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তাহলে তুইও একটা কথা ভালো করে শুনে নে মঞ্জু, আর ওই ডিএনএ রিপোর্টটা যদি দাদার পক্ষে হয় তাহলে সেদিন যা যা উত্তর পাওয়ার তুই আমার থেকে পেয়ে যাবি। কিরে বোন, তুই ঘর অন্ধকার করে বসেছিলিস কেন? কি হয়েছে? না না, কিছু হয়নি। তোর খিদে পেয়েছে তো, তোরা ভাত বসাচ্ছি। দেখ, খাওয়া দাওয়া পরে হবে, আগে তুই বলতো তোর কি হয়েছে। কিছু হয়নি দাদা ভাই। দেখ বোন, তুই যতই বলিস না কেন কিছু হয়নি, তুই ভালো করেই জানিস যে সত্যিটা না জানা অবধি আমি কিন্তু তোকে ছাড়বো না। বল কি হয়েছে। আজ অর্জুন ও দাদার সাথে থানায় এসেছিল। তারপর? ওদের পাড়ায় নাকি একটা বাচ্চা ছেলে মিসিং, তার জন্যই ডায়েরি করতে এসেছিল। অর্জুনের সঙ্গে তোর কথা হয়েছে? অর্জুন এখনো ওই লোকটাকে গাঁট করে যাচ্ছে, আমার কথা বুঝতেই চাইছে না। অর্জুন, এই অর্জুন, কি রে তখন থেকে জিজ্ঞেস করছি একটা কথা, উত্তর দিচ্ছিস না কেন? হ্যাঁ রে, ডায়েরিটা করা গেছে? বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাবে বাবা? কি মনে হচ্ছে তোর? এই অর্জুন, ওই দেখো, তুই কথা বলছিস না কেন? বল না। রিপোর্ট লেখানো হয়েছে, এবার দেখা যাক কি হয়। কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ যে থানায় গিয়েও মঞ্জুর সাথে দেখা হয়ে গেল। অদ্ভুত মেয়ে একটা, মানে কোনোদিন নিজেরটা ছাড়া আর কোনো পরিস্থিতি কোনোদিনও বুঝবে না। একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে, সেই নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। উল্টে আমার ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে আমাকে থ্রেট দিল। কি আর বলবো। ও সহ্য করতে পারছে না, বুঝতে পারছো না? এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটাও কিছুতেই মেনে নিতে পারছে না, আর তাই তোমার উপর এরকম করছে। ও তো তোমার উপর একদম তেলে বেগুনে জ্বলে আছে, নিজের রাগটা তো কন্ট্রোল করতে পারছে না, তাই এগুলো করছে। তোমাকে বারবার ডিএনএ টেস্টের কথাগুলো বলছে, একই কথা বারবার বলে চলেছে। এই মেয়েটা আমার ভাবতেই কেমন লাগছে যে এই মেয়েটা এতটা খারাপ। আর এই মেয়েটাকে কিনা আমি বিয়ের আগে এত ভালোবেসেছিলাম, এত আমি ভাবতে পারছি না। এত বাজে কথা কেন বলছো বলো তো? কি করে পারো বলতে ওর নামে? এই কথাগুলো বলা একটু বন্ধ করো, বুঝলে? আমাকে একটা কথা বলুন তো, কেন বন্ধ করবে? ও কি ভুল কিছু বলেছে? একদমই তাই। আমার কি মনে হচ্ছে না অদিতি, এই বাড়ি ছাড়ার পিছনে মঞ্জুর আসল উদ্দেশ্য হলো ভাইকে জ্বালানো। না হলে ভাবো তুমি, মানে আমি জাস্ট এটাই বুঝে উঠতে পারছি না, ও বাড়িতে থাকুক বা থানায় যেখানেই থাকুক না কেন, আমাদের সংসারের ভাঙন ধরানোর পলিটিক্সটা ও চালিয়েই যাচ্ছে, ও থামছেই না। বুঝলি ভাই, জীবনে বড় ভুল ডিসিশন নিয়েছিস, একটা বড় ভুল ডিসিশন নিয়েছিস। আমি বারণ করেছিলাম যে কত বড় ধান্দাবাজ মেয়ে সেটা তুই বুঝিসনি। কেমন লাগছে অর্জুন? তোর বুক ফেটে যাবে কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারবি না। খারাপ লাগছে রে দাদা ভাই। অর্জুন তো আমাকে খুবই বিশ্বাস করত, কি থেকে কি হয়ে গেল জানি না রে বোন। দেখ, খারাপ তো আমারও লাগছে, কিন্তু তোকে একটা কথা বলবো বোন, তোর ভালোর জন্য বলছি। পারলে তোর কাজ আর পরিবার এই দুটোকে আলাদা রাখার চেষ্টা কর, না হলে তোর মনের মধ্যে যে অশান্তি তা কোনোদিনই কাটবে না বোন। আচ্ছা বোন, তুই তো অর্জুনকে ভালোবাসিস, তাহলে তুই নিশ্চয়ই চাইবি না তোদের দুজনের মধ্যে এই দূরত্বটা থেকে যাক? না তো, তোকে তোর কাছে ফিরতে হবে বোন। ভাবতে না দাদা ভাই, ভালো লাগছে না এই সমস্ত কথা। তারা ভাত বসাচ্ছি। বোন দেখ, এইভাবে তো চলতে পারে না বোন। অর্জুনের কাছে তোকে ফিরতেই হবে। পরশু গণেশ পুজো, দেখ আমি ভেবেছি এই সুযোগে অর্জুনদেরকে বাড়িতে ডেকে তোর সাথে যে মনোমালিন্য আছে সেটা পুরোপুরি মিটিয়ে দেব। কাল সকাল সকালই ওই বাড়ি গিয়ে অর্জুনদেরকে গণেশ পুজোয় আসার জন্য নেমন্তন্ন করে আসবো আমি।
না, তুই এই বাড়িতে যাবি না। কেন যাবো না বোন? আমি বারণ করেছি তাই। তুই বাড়িতে গিয়ে অপমানিত হলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। কিন্তু বোন, গণেশ পুজোর নেমন্তন্ন যদি করতেই হয় তাহলে আমি করব। কিন্তু দেখ, এই নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না দাদা ভাই। যা গিয়ে হাত মুখ ধুয়ে নে। তবে ভাই সত্যি বলছি, সত্যি প্রাউড অফ ইউ। তুই যে এখনো বুঝতে পারছিস যে কোনটা ঠিক কোনটা ভুল, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। ভেরি গুড। জানো অদিতি, মঞ্জু যখন আজকে আমাকে চার্জ করছিল না, অর্জুন কিভাবে বিরোধিতা করেছে ভাবতে পারবে না। একদম মুখের উপর কথা শুনিয়ে দিয়েছিস। বেশ করেছিস, বেশ করেছিস ভাই। আমি তোকে বলছি একদম এরকমই থাকবি, এরকমই করবি। দাদা তোরা প্লিজ একটু ঘরে যা, আমার ভালো লাগছে না, একটু একা থাকতে দে আমায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। বলছি কি, যান ওকে একটু একা থাকতে দিন, যান। ভাই রেস্ট নে, চিন্তা করিস না। একটা কথা মনে রাখবি ভাই, তোর পাশে কেউ থাকুক বা না থাকুক, তোর দাদা সবসময় তোর জীবনে আছে। এবার একটু রেস্ট নিতে দিবি? হ্যাঁ। অর্জুন, কোথায় যাচ্ছিস বাবা? এই যে চা এনেছি, একটু চা খেয়ে যা। না মা, চা খাওয়ার সময় নেই, ইন্টারভিউ আছে। খালি পেটে যাস না অর্জুন, আমার কথাটা শোন। সময় নেই। একটু চা খেয়ে যা। ওর কি ছেলে সত্যি, মানে একটা কথা যদি। মা, এ বাবা, সার্টিফিকেটটাই তো আনতে ভুলে গেছি। অর্জুন, গণেশ পুজোর নেমন্তন্ন করবো বলে এসেছি। ভালোই হলো তোমার সঙ্গে দেখা হয়ে গেল। দেখো, এইভাবে বাইরে দাঁড়িয়ে নেমন্তন্ন করাটা তো ঠিক দেখায় না। চলো একবার ভেতরে চলো, তোমাদের সবাইকে একসঙ্গে নেমন্তন্নটা করে দিই। তুই বাড়িতে ঢুকলে আবার অপমানিত হবি। শোন না, বলছি তুই তো আমাকে বলে দিয়েছিস, ভেতরে গিয়ে সবাইকে আলাদা আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই, আমি বলে দেবো। এসেছিস? আয় আয়। দেখ না, ছেলেটার জন্য এক কাপ চা বানালাম, সেটা পর্যন্ত মুখে দিল না। কিচ্ছুটি পেটে না দিয়ে কোথায় একটা বেরিয়ে গেল, ইন্টারভিউ না কি দিতে। দেখেছি, আমি আড়ালে দাঁড়িয়েছিলাম। আড়ালে দাঁড়িয়েছিলিস মানে? ভেতরে এলি না কেন? অর্জুন যদি আমাকে দেখে রাগারাগি করে সেই ভয়ে। হ্যাঁ রে মঞ্জু, আর কতদিন বলতো? আর কতদিন তোরা দুজনে দুজনের থেকে দূরে দূরে থাকবি মা? আমার ভালো লাগছে না। এটা তোর সংসার, তোর বাড়ি। ফিরে আয় মা। কতবার তোকে বলছি যে দেখ, একটা সংসারে থাকতে গেলে, একসঙ্গে থাকতে গেলে এই ছোটখাটো গন্ডগোল, মনোমালিন্য এগুলো হতে থাকে, এগুলোকে বাড়তে দিতে নেই। দুজনের থেকে দুজনে আলাদা থাকাটা কোনো সমাধান নয় মঞ্জু। ফিরতে তো আমিও চাই, কিন্তু তার জন্য তো অর্জুনকে আমার দিকটা বুঝতে হবে। আমি জানি ও নিজে থেকে বুঝবে না। ওকে যে আমি একটু শান্ত মাথায় বোঝাবো, সে সুযোগটাও পাচ্ছি না। যাই হোক, আমাদের বাড়িতে গণেশ পুজো, সেজন্যই নেমন্তন্ন করতে এলাম।